আমি জানি আজকের এই থাম্বনেল দেখে আপনারা বলবেন যে পাগলের প্রলাপ নিয়ে আসছেন এই ব্যক্তি। আসলে জার্মানিতে একসময় যে ভিসা ছাড়া আসা যেত সেটা আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়। থাম্বনেলটা দেখার পর আপনাদের মাথায় উল্টাপাল্টা অনেক চিন্তাভাবনা আসবে যে আমরা যেখানে ২২ মাস ইভেন ২৪ মাস বা আরও বেশি প্রায় ২ বছর অপেক্ষা করে যেখানে ভিসা পাচ্ছি না, মানে ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না। আপনি ভাই কোত্থেকে এসছেন এখানে বলছেন যে ভিসাবিহীন জার্মানিতে আসা যাবে। আসলে আমি একটা মানে হেডিংটা দিতে গেলে কথাটা তো যত সংক্ষেপে লেখা যায় সেই জন্য এই কথাটা বলা। ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে, বা ঘটনা না, একটু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটা করলাম। আপনারা অনেক সময় জার্মানি সম্পর্কে অনেক তথ্য জানতে চান, অনেক মানে আগ্রহ আপনাদের জার্মানি নিয়ে। সেই জন্য মূলত আমি খুব কুইক এই ভিডিওটা বানাচ্ছি। জাস্ট হচ্ছে একটু ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি জানি না আপনারা জানেন কিনা, আমি আগের হয়তো ২-১টা ভিডিওতে বলে থাকবো এই কথাটা, মানে ছোট্ট কিছু ঘটনা বা এটা আসলে ইতিহাস আরকি। সত্যি কথা ইতিহাসটা কি, সেটা হচ্ছে জার্মানিতে একসময় ভিসা ছাড়া আসা যেত। তো সেটা সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে আমি দিব। এখন বলতে পারেন ভাই যে ভাই আমি এখন যেতে চাই। ২০, ৩০, ৪০ বছর আগে কে ভিসা ছাড়া যেতে পারতো না, সেগুলো জেনে আমার এখন কি লাভ? এখন কথা হচ্ছে পাল আমল, মুঘল আমল, কি বলে না, মৌর্য, সেন আমল, কত কিছুই তো আমরা জানতাম। হিস্ট্রি তো আমাদের একটা মানে পড়ারই বিষয় সবসময়। সো এই জার্মান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমি আজকের এই ভিডিওটাতে একটু কথা বলব। জাস্ট ছোট্ট ২-৩টা মানে বিষয় আরকি। সেটা হচ্ছে বাংলাদেশে আপনার ৭০-এর দশকের দিকে এবং হচ্ছে ৮০-র দশকের মাঝামাঝি পর্যন্ত, মানে এই মোটামুটি ১০, ১২, ১৫ বছর জার্মানিতে আমি যতটুকু মুরব্বিদের কাছ থেকে শুনেছি আরকি, ভিসা ছাড়া আসা যেত জার্মানিতে। সেটা কিরকম বা কত টাকা খরচ হতো জার্মানিতে ভিসা ছাড়া আসতে চাইলে, বা কি ফর্মালিটিস ছিল, সেটা আমি একটু করে বলি। আমি তো আসলে এটা ভেরিফাই করার কোনো সুযোগ নেই, বাট যারা মুরব্বিরা এসছেন প্রায় ৫০ বছর আগে বা ৪৫-৪০ বছর আগে, তাদের কাছ থেকে আমি শুনেছি। সেটা হচ্ছে তখন জার্মানিতে আসতে গেলে আপনার মোটামুটি বিমান ভাড়া লাগতো বাংলাদেশের টাকায় ১১,০০০ টাকার মতো। তো বাংলাদেশের মানে ঢাকা থেকে জার্মানিতে মোটামুটি ফ্রাঙ্কফুর্টে, আপনারা জানেন যে জার্মানির সবচেয়ে বড় এয়ারপোর্ট এবং ইউরোপের ২য় বৃহত্তম এয়ারপোর্ট হচ্ছে, মানে লন্ডনের হিথ্রোর পরেই হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট। সো সেই ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ থেকে মানুষজন আসতেন। সেটা হচ্ছে এরোফ্লট বলে, সেটা হচ্ছে রাশিয়ার যে বিমান সংস্থা আছে, এটা গভর্নমেন্ট ওন, এরোফ্লট বলে, AEROFLOT, এরোফ্লট। উচ্চারণ, রাশিয়ান উচ্চারণ কি আমি জানি না। সো এটা ১৯২৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটা, মানে রাশিয়ান গভর্নমেন্ট পরিচালিত বিমান সংস্থা। সেটার ফ্লাইটে করে ঢাকা থেকে সম্ভবত মস্কো থেকে আপনার ফ্রাঙ্কফুর্টে আসতেন বাংলাদেশি মানুষজন। সো সেই সময়টাতে আপনার আসতে গেলে মোটামুটি রিটার্ন টিকিট সহ আপনার যদি টিকিট থাকতো, এবং হচ্ছে $১৫০০ মতো, তখনকার $১৫০০ বাংলা টাকায় কত আমি ঠিক জানি না, বাট $১৫০০ এখনকার বাংলাদেশের বাস্তবতা হচ্ছে ১,৪০,০০০ বা দেড় লাখ টাকা আপনি সর্বোচ্চ ধরতে পারেন, ঠিক না? মোটামুটি ১০০ টাকা করে আমি যদি ডলার ধরি আর কি। সো এই ১.৫ লাখ টাকা আপনাকে দেখাতে হতো। এটা দেখালে দেন আপনি একটা টিকিট কাটতে পারতেন, ঠিক আছে? আর আমি জিজ্ঞেস করলাম মুরব্বিদেরকে যারা আমাকে এই ঘটনাগুলো বললেন, তারা বললেন যে এটা তো আসলে মানে ইমিগ্রেশনে জিজ্ঞেস করার কোনো ব্যাপার না। তোমার এই পরিমাণ টাকা আছে, তুমি জার্মানিতে যেতে চাচ্ছ, যেহেতু তুমি ফ্রি যেতে পারছো, কোনো ধরনের ভিসার ব্যাপার-স্যাপার নাই। সো আমার কাছে এটা শোনার পর খুব ইন্টারেস্টিং মনে হলো, যে জিনিসটা আজ থেকে আমরা ২০-৩০ বছর আগে, ৪০ বছর আগে খুব ইজিলি পারতাম, জার্মানিতে আসতে পারতাম। এবং এখন এই আশাটা কতটা কঠিন, আপনাদেরকে স্টুডেন্ট ভিসা হোক বা যেকোনো ধরনের ফ্যামিলি রিইউনিফিকেশন হোক বা যেকোনো ধরনের ভিসা হোক, টুরিস্ট ভিসা ছাড়া আরকি, বেশ লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। সো আগে এটা ছিল না। আর জার্মানির ক্ষেত্রে আমি যতটুকু জানি, পুরা জার্মানি কিনা আমি শিওর না। মানে আগে যেটাকে পশ্চিম জার্মানি বলতো, মানে আমি এখন যে স্টেটে থাকি আরকি, সেটাকে নর্থ রাইন ওয়েস্টফালিয়া ইংলিশে বলে, আর জার্মান হচ্ছে নর্ড রাইন ওয়েস্টফালেন। ঠিক আছে? সো এই স্টেটটা হচ্ছে জার্মানির একেবারে সবচেয়ে বড় স্টেট। আগে যেটা একটা জার্মানি, একটা মানে পশ্চিম জার্মানি একটা দেশ ছিল আরকি। আমি জানি না আপনারা জানেন কিনা বিষয়গুলো, আমি হিস্ট্রিগুলো একটু বলি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন ওয়ালের যে পতন হলো, এরপরে ২ জার্মানি ১৯৯০ সালের ৩রা অক্টোবর একসঙ্গে হয়ে গেছে আরকি। এই পশ্চিম জার্মানি আর পূর্ব জার্মানি সব মিলে এখন একটা জার্মানি, ঠিক আছে? সো ওই সময়টাতে আরকি পুরা জার্মানির ২ জার্মানির সময়টাতেই, মানে ইউরো তো আসলো সম্ভবত ২০০২ সালে, এর আগ পর্যন্ত জার্মানিতে চলতে হচ্ছে ডয়েচে মার্ক বা ডি মার্ক সংক্ষেপে বলতো আরকি মুদ্রাটাকে। সো সেই সময়টাতে সবকিছুই মোটামুটি সস্তা ছিল। আপনার বললাম তো ভিসা লাগতো না, ভিসা ফির তো প্রশ্নই ওঠে না, আর বিমান ভাড়া বাংলাদেশের টাকায় আপনারা রিটার্ন টিকিট মোটামুটি ১০-১১ হাজার টাকার মতো হলেই
সেই ৭৭, ৭৮ সালে বা ৮০ সালে, ৮২ সালে, ইভেন ৮৫ সাল পর্যন্ত এরকম ছিল আর কি ঘটনাগুলো। এবং কেউ আসলে তারপরে কি হতো ঘটনা, কেউ যদি যেতে না চাইতো, সো অনেকেই বিয়ে করতেন। মানে জার্মান যদি ছেলে আসতেন তাহলে মেয়েদেরকে বিয়ে করতেন, আর মেয়ে তো ওই সময়টাতে নিশ্চয়ই খুব কম আসতেন, আসলে বিয়ে করে থাকতে পারতেন, অথবা যদি কেউ পড়ালেখা করতে যেতেন পড়ালেখা করতেন, চাকরি পেলে চাকরি করতে পারতেন, অথবা রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে, যে আমাদের দেশ যেহেতু যুদ্ধবিধ্বস্ত তখন, মানে ধরেন যে দেশ স্বাধীন হলো ৭১ সালে, ৭৫, ৭৮ এবং ৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হলো, ঠিক না? তারপরে আপনার ৮৩-তে সম্ভবত জিয়াউর রহমানকে মেরে ফেলা হলো। তো আপনারা তো বুঝতে পারছেন ওই সময়টাতে দেশ যখন, বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হলো, মানে বাংলাদেশ একজন স্বাধীন দেশ হলো, এর পরবর্তী সময়টাতে যেহেতু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, তখন ইজিলি আসতে পারতো, এবং আসলে ওরা বুঝতে পারতো যে এখানে বাংলাদেশের যেহেতু অবস্থা খারাপ, সবকিছু মিলিয়ে নানান বিষয়গুলো যখন বর্ণনা করতো, অনেকেই তখন থাকার সুযোগ পেতেন আর কি। আর এখন আমি যখন চিন্তা করছি যে ২২ মাস শুধু অপেক্ষাই করতে হচ্ছে একটা ভিসার জন্য, সেটা আসলেই সত্যি কথা আনফরচুনেট। বাট তখন অনেকেই ইজিলি আসতে পারতো, এবং প্রচুর যেহেতু এটার মানে অপব্যবহার করেছে অনেকে, মানে ওই সুযোগটা যেহেতু ফ্রি আসতে পারতো, তো অনেকেই সেই সুযোগটার অপব্যবহার করার কারণে সম্ভবত আস্তে আস্তে এই ভিসা ফ্রি জার্মানিতে আসার বাংলাদেশি নাগরিকদের জন্য সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আমার ধারণা আর কি। এবং ওই যেই সময়টাতে আসতে পারতেন তারা, তখন কিন্তু আপনার এত বেশি টাকা পয়সা বা ফর্মালিটিজের কোনো ব্যাপার ছিল না। তখন ছোট্ট একটা ফর্মালিটি ছিল, সেটা হচ্ছে আপনার যদি $১,৫০০ সমপরিমাণ টাকা থাকে, সেটা দেখিয়ে আপনি রিটার্ন টিকিট কাটতে পারবেন। রিটার্ন টিকিট কাটতে পারলে মানে যখন আপনি জার্মানি আসবেন আবার চলে যাবেন, ৩ মাস পর্যন্ত তখন থাকা যেত, মানে কোনো ধরনের ছাড়া, যেটা এখন জার্মান নাগরিকরা আমেরিকাতে ৩ মাস পর্যন্ত থাকতে পারে, অথবা ইউকেতে গিয়ে থাকতে পারে, অথবা বাংলাদেশে গিয়ে থাকতে পারে, এরকম। আপনারা জানেন যে 90 ডেজ থেকে 6 মান্থস পর্যন্ত বিভিন্ন দেশে থাকা যায় আসলে ভিসা ফ্রি, যে ভিসা ওয়েভার প্রোগ্রামগুলো থাকে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশ। সো বাংলাদেশের সাথে জার্মানির সেই অপশনটা ছিল। সো প্রচুর বাংলাদেশি মানুষজন চলে এসছে, আসার পরে অনেকে হয়তো এটার অপব্যবহার করার কারণে জার্মানিতে আস্তে আস্তে সেই সুযোগটা সীমিত হয়ে গেছে আর কি। মানে অকারণে জার্মানিতে এসে থেকে যাওয়ার যে প্রবণতাটা তখন ছিল, মানে ৭০-এর শেষ দিকে ৮০-র শুরুর দিকে, এই সময়টাতে ৮, ১০, ১২ বছর। সো আমার কাছে ওই জিনিসটা যখন আমি হিস্ট্রিগুলো একটু শুনলাম মুরব্বীদের কাছ থেকে, যারা জার্মানিতে তো ওই মুহূর্তে এসেছিলেন, ওই সময়টাতে এসেছিলেন, তারা আমাকে ঘটনাগুলো বর্ণনা করেছেন। আমি আসলে ভেরিফাই করার সুযোগ সময় পাইনি। আপনাদের যদি এরকম হিস্ট্রি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটা একটু হলেও ইন্টারেস্টিং মনে হয়, আমি সরি, আপনাদের জন্য আসলে কোনো সুখবর নাই যে ভিসার ওয়েটিং পিরিয়ডটা কমবে কিনা, আমার কাছে কোনো আপডেট নাই। যদি আমি আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানাবো। বাট এই মুহূর্তে আমি শুধু একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যেই প্রফেশন আছেন না কেন, যেই সাবজেক্টে পড়ছেন না কেন, সাথে সাথে অন্যান্য কিছু স্কিলস অর্জন করার চেষ্টা করেন। কোনো টেকনিক্যাল কাজ, বিশেষ করে ভাষাটা। টেকনিক্যাল কাজ মানেই শুধু কলকব্জা নিয়ে কাজ করা না। টেকনিক্যাল কাজ মানে হচ্ছে যে কোনো একটা স্কিলস অর্জন করা, আমি বলবো, মানে মোদ্দা কথা সব ইন জেনারেল যদি আমি বলি, এটা ল্যাঙ্গুয়েজ শেখাটাও কিন্তু একটা অনেক বড় স্কিলস। আপনি যদি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে পারেন, জার্মানিতে আসার সাথে সাথে আপনি হয়তো একটা ভালো জব, বা একটা জব, যে কোনো ধরনের জবই একটা ইজিলি পেয়ে যাবেন, যেটা অন্যরা হয়তো অনেক স্ট্রাগল করে পেতে হবে। সো বসে বসে ভাষাটা একটু শিখুন। ইউটিউবে প্রচুর রিসোর্স আছে, গুগলে আছে, নানান পিডিএফ আছে, বই কিনা যায়, ঠিক আছে? এগুলো কিনে একটু নিজে নিজে পড়াশোনার চেষ্টা করেন। যদি জার্মানটা নিজেরা A1, A2 লেভেল আস্তে আস্তে ৩ মাস ৬ মাস সময় ঘরে দিয়ে শিখতে পারেন, এবং সাথে কোনো টেকনিক্যাল কাজ শিখতে পারেন, তাহলে জার্মানিতে আসার পর আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে। সো আমি ওই যেটা বললাম যে ভিসাবিহীন জার্মানি, মানে এটা শুনতে খুবই চটকদার মনে হবে, বাট একটা সময় ছিল। সেই তথ্যগুলো জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা করলাম। আর আপনারা যারা এখন ওয়েটিংয়ে আছেন, একটু ধৈর্য ধরেন। আমার দৃঢ় বিশ্বাস, ধৈর্য মানুষকে কখনোই মানে বিফল করে না। একটু ধৈর্য ধরেন। আমি জানি এটা খুবই কঠিন কাজ, ধৈর্য ধরাটা, বাট জার্মানির ক্ষেত্রে, জার্মানিতে ইভেন আসার পরে আপনাকে ধৈর্য ধরতেই হবে। পদে পদে আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে যদি আপনি বাসে উঠতে যান, আপনাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যদি কোথাও একটা ফোন করেন, আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হতে পারে। আপনি যদি কোথাও কোনো একটা কাজে যান, কিছু একটাতে যান, আপনাকে অবশ্যই ধৈর্যের প্রমাণ জার্মানিতে প্রতিটা পদে পদে দিতে হবে। সুতরাং এই ধৈর্যের প্র্যাকটিসটা বাংলাদেশে থেকেই আপনাদের করা উচিত, যেহেতু এখন আপনারা ওয়েটিং করছেন। কিছুই করার না, আনফরচুনেট। আমি জানি আপনাদের প্রতি আমি সিম্পাথাইজ, বাট কিছুই করার না। সত্যি কথা, এই সময়টাই অন্যভাবে কাজে লাগান। সো যাই হোক, ছোট্ট এই ভিডিওটা আমি শেষ করছি এখানেই। যদি ভিডিওটা একটু হলেও ইন্টারেস্টিং মনে হয়, সবার সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে ভালো থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।